এই ঘটনাটি ঘটেছিল এই আসিফ আকবর বেলুচ ভাইয়ের খুবই কাছের বন্ধু, যার নাম হচ্ছে ওমর বেলুচ। তো এই ওমর ছোটবেলা থেকেই অত্যন্ত দুঃসাহসী, সাহসী বলবো না, দুঃসাহসী, ভয় ডর তার মধ্যে কিছুই নেই ছোটবেলা থেকেই। তো সময়টা ওই সময়ে এরকম অনুমান করা হয় 2002 সাল 2003 সাল এরকম আর কি, একটা সময় আর কি, যে এতটাই ডেয়ারিং, যেখানে কেউ যেতে ভয় পায় সেখানে ওমর চলে যাবে, সে বাজি ধরে যাবে। এই যে ওনাদের যে বাড়ি করাচির শেখপুরা নামক স্থান, এই শেখপুরাতে অনেক বড় একটা কবরস্থান রয়েছে। এই কবরস্থানের অনেকগুলা গেট, 15-20টা গেট রয়েছে। একটা গেট থেকে আর একটা গেটের দূরত্ব রয়েছে। আমাদের ঢাকাতে যেমন আজিমপুর কবরস্থান দেখি, এটারও কিন্তু বেশ কিছু গেট রয়েছে। দেখা যাচ্ছে যে এটার ফ্রন্ট সাইডে 2টো গেট দেখা যায়, আবার একদম নিউ মার্কেট সাইডে একটা গেট দেখা যায়। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি এই রায়ের বাজার বদ্ধভূমির কাছে যে কবরস্থানটা রয়েছে, এর আবার অনেকগুলো গেট রয়েছে। ঠিক তেমনি ওই কবরস্থানটা অনেক বড় ছিল, 15-20টা গেট রয়েছে। একটা গেট থেকে আর একটা গেটের দূরত্ব মোটামুটি বেশ ভালোই বলতে হবে। ওই কবরস্থানে রাতের বেলা, বিশেষ করে এশার নামাজের পর যে কেউ যেতে ভয় পায়। তবে হ্যাঁ, কেউ যদি কোনো লাশ দাফন করতে যায়, তার সাথে আত্মীয় স্বজন যায়, তারা দাফন কাফন করে চলে আসে। কিন্তু থাকে না অতি উৎসাহী কিছু লোক, যারা কবরস্থানে রাতের বেলা যায়, ঘোরাঘুরি করে, তারপর কবরস্থানে গিয়ে তাবিজ কবজ গেড়ে চলে আসে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, থাকে না এই টাইপের লোক। তো যারাই এই উদ্দেশ্যে ওই কবরস্থানে যায়, গেলেই নাকি হাড় চাবানোর শব্দ পাওয়া যায়। মানে অকারণে যেই গেছে লাশ দাফন সংক্রান্ত কাজ ছাড়া, তারাই এই ধরনের শব্দ শুনতে পেয়েছে, অনেক ভয়ও পেয়েছে। এই জন্য লাশ দাফন করা ছাড়া রাতের বেলা কেউ সাধারণত ওই কবরস্থানে যায় না। এমনটা না ওটা পরিত্যক্ত কবরস্থান, ওখানে সবসময়ই কবর হচ্ছে, এখনো হচ্ছে। তো এই যে ওমর, এই ওমরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় ওনার বন্ধু বান্ধবরা, এই যে আসিফ আকবর বেলুচ ভাই সহ আরো 8-10 জন বন্ধু বান্ধবরা এই ওমরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেটা হচ্ছে, রাতের বেলা তুই ওই কবরস্থানে ঢুকতে পারবি? উনি বলেন, এই আর এমন কি, যদি ঢুকতে পারি তাহলে কি করবি, কি খাওয়াবি বল। তখন ওনাদের ওই এলাকার বিখ্যাত একটা খাবার, ওনারা ওটাকে কড়াই গোশত বলেন আর কি, এমনটাই জানিয়েছেন। এটা ওনাদের একটা রিজিওনাল খাবার, মানে আঞ্চলিক খাবার আর কি, বিশেষ পদ্ধতিতে ওটা ওনারা তৈরি করেন। তো এই জিনিসটা খাওয়াতে হবে তাকে, যদি উনি এটা করে আসতে পারেন। তো ঠিক আছে, চলে গেছেন। রাত কিন্তু তখন যে অনেক, বিষয়টা এরকম না, এই এশার নামাজের পর, তখন রাত আনুমানিক কয়টা বাজে, হয়তো বা 9টা এরকম। চারদিকে আলো আছে, ল্যাম্প পোস্ট রয়েছে, কবরস্থানের ভিতরেও কিন্তু ল্যাম্প পোস্ট রয়েছে, ঘুটঘুটে অন্ধকার, বিষয়টা এরকম বলা যাবে না। তখন বন্ধু বান্ধবরা সবাই বাইরে, এই ওমর উনি কি করছেন, উনি 6 নাম্বার গেট দিয়ে ঢুকেছেন। গেটের নাম্বারটাও মনে আছে, 6 নাম্বার গেট দিয়ে ঢুকেছেন। 6 নাম্বার গেট দিয়ে ঢোকার পরপরই বন্ধু বান্ধবরা খেয়াল করে যে আরে ওই পাশে একটা গেট রয়েছে, কাছাকাছি যে গেটটা, ওই গেটটা ছিল নাকি 3 নাম্বার গেট, মানে সিরিয়ালে ওটা 3 নাম্বার গেট পড়ে। 6-এর মাঝখানে যে আরো যে 4-5 এরকম না, ওখানকার একটা আলাদা একটা হিসাব আছে আর কি। ওই পাশে যে গেটটা, ওটা হলো 3 নাম্বার গেট। তো তাকে 3 নাম্বার গেট দিয়ে এই ওমর বের হচ্ছে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সে বের হচ্ছে। কি ব্যাপার, ওমর এই দিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে যদি সোজা ওই 3 নাম্বার গেট দিয়েও বের হয়, তারপরও তার হেঁটে আসতে বেশ সময় লাগার কথা। 2 মিনিটের মধ্যে সে 6 নাম্বার গেট দিয়ে ঢুকে 3 নাম্বার গেট দিয়ে বের হলো, মানে এটা কিভাবে সম্ভব? ও কি দৌড়ে পার হয়েছে? দৌড়ে পার হলেও তো এত তাড়াতাড়ি হওয়ার কথা না, মনে হয় ঢুকলো আর ওদিক দিয়ে বের হলো। তখন ওমর হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে আসে, সে বলে, এই আমি কিন্তু ঘুরে আসছি, এখন খাওয়াতে হবে, নে খাওয়া। সবাই বলছে, তুই এত তাড়াতাড়ি কিভাবে ঘুরলি? তখন ওমর বলতেছে, এই কথা তো ছিল না, তোরা কথা বলছিস কি, কথা বলছিস আমি ঢুকতে পারি কিনা, আমি তো ঢুকছি, ঢুকে বের হয়ে আসছি।
এখন শর্ত অনুযায়ী কড়াই গোস্ত খাওয়াতে হবে। কেয়ার করা, বন্ধু বান্ধবদের প্রস্তুতি তো ছিলই, গেছেন ভরপেট খেয়েছেন, এরপর যে যার বাড়িতে চলে গেছেন। ওমরের বাড়িতে চলে গেছে। এই যে আসিফ আকবর বেলুচ ভাই, উনি যখন বাড়িতে গেছেন, যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই এই ওমরের বাবা চলে আসছেন, এই আসিফ, ওমর কোথায়? তখন আসিফ ভাই বলতেছেন যে হ্যাঁ, ওমর তো আমাদের সাথেই ছিল, আমরা তো বাসায় চলে আসলাম, সে তো বাড়িতে চলে গেছে। না তো, ওমর তো যায় নাই, ওমর তো বাড়িতে আসে নাই, ওখানে আর কে কে ছিল, চলো তো যাই, তাদের বাড়িতে যাই। তখন আসিফ ভাইকে সাথে নিয়ে ওমরের বাবা প্রত্যেকের বাড়িতে গেছেন। সবাই তো একই কথাই বলে যে আমরা তো আমাদের মতো বাসায় চলে আসছি, ওমর তো বাসায় চলে গেছে, ওমর তো বাড়িতে যায় নাই। তখন ঘটনা কি কি হয়েছিল এইটা যখন ওমরের বাবা জেনেছেন, সর্বনাশ, তোমরা বাজি ধরে ওমরকে ওই কবরস্থানে পাঠাইছো, তোমাদের কি একটুও বিবেক বোধ নাই? ও না হয় দুঃসাহসী, তাই বলে তোমরা ওকে এই কাজের জন্য ঠেলে দিলা? তোমরা জানো না রাতের বেলা এখানে কেউ অকারণে যায় না, অকারণে যাওয়া এখানে নিষেধ। তখন বুঝতে পারছেন যে ঝামেলা একটা হয়েছে। ওমরের বাবা এই ঝামেলা আঁচ করতে পেরে কাল বিলম্ব না করে ওনাদের কাছাকাছি থাকা একটা মসজিদ, ওই মসজিদে যিনি ইমাম সাহেব, খুব ভালো মানের একজন রাকি, উনি তার কাছে গিয়েছেন। রাকির কাছে গিয়ে যখন বলেছেন এই ঘটনা, ওমর তো বাড়িতে আসে নাই, রাকি বলেন আমাকে একটু সময় দেন। এই বলে ওনাকে একটা জায়গায় বসিয়ে রেখে উনি ওনার রুমে চলে যান। মিনিট 10 সময় নিয়েছেন আর কি। এরপরে উনি যখন বের হয়ে আসছেন, মনে হলো ওনার চোখে মুখে আতঙ্ক। উনি বলেন যে দ্রুত চলেন, আমার সাথে চলেন, ওই কবরস্থানে যেতে হবে। লোক এই কয়জন হলে হবে না, কমপক্ষে 50-60 জন লোক লাগবে। তখন তো ওমরের বাবা চিৎকার চেঁচামেচি শুরু করছে, কি কোথায় আসো, ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কবরস্থানে যেতে হবে। আশপাশ থেকে অনেক লোকজন চলে আসে, 50-60 জন না, প্রায় 100 জনের কাছাকাছি লোক হয়ে গেছিল এখানে। সবাই মিলে কবরস্থানে গিয়েছেন। আগে হুজুর গিয়েছেন, হুজুর কিন্তু এদিক ওদিক যান নাই, উনি সোজা হাঁটছেন 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 আস্তে আস্তে কবরস্থানের ভিতর দিকে চলে যাচ্ছেন, যেখানে অনেকটাই অন্ধকারচ্ছন্ন একটা জায়গা। এমন একটা জায়গায় গিয়েছেন ওখানে বেশ অনেকদিন ধরে কোনো কবর টবর হচ্ছে না। তখন উনি দূর থেকে বলেন, বাবা ওইখানে যাও, ওইখানে গিয়ে ওমরকে বাবা। বেশ কয়েকদিন ওখানে গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। ওমরের পা দুটো, মানে হাঁটু থেকে পায়ের যে গোড়ালি, এই দুটো মনে হচ্ছে বের হয়ে আছে, উপর হয়ে আছে, কিন্তু পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত কবর থেকে বাইরে বের করা। ঝোপ জঙ্গল আছে তো এখানে, আর পুরো বডিটা কবরের ভেতরে। দ্রুত ওখান থেকে তাকে বের করা হয়। সে হুঁশে ছিল না, অজ্ঞান হয়েছিল। ওখানেই তাকে একটু পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জ্ঞান ফেরে, হুজুরও ঝাড়ফুঁক করে দেন ওইখানে ইনস্ট্যান্ট। তার যখন জ্ঞান ফেরে তখন বলে কি হয়েছিল, তো ওমর বলে সে শুধু 6 নাম্বার গেট দিয়ে ঢুকেছে, এরপরে কি হয়েছে তার মনে নাই। হঠাৎ করে মনে হয় তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপরে এখন দেখছে সবাই এইখানে, এই যে এতগুলা মানুষ। হুজুর বলেন যে আল্লাহ তাআলা তোমাকে অন্তত প্রাণে বাঁচিয়ে দিয়েছেন, অকারণে এখানে আসা যাবে না। এত মানুষ আসতেছে দাফন কাফন করার জন্য, কই তাদের সাথে কোনো কিছু হয় না। যারা ফাজলামি করার জন্য আসে, কৌতূহলী হয়ে আসে, তারা এই ধরনের বিপদের মুখোমুখি হয়। এরপর হুজুর ঝাড়ফুঁক করে দেন, ওমরের মতো বাড়িতে চলে যায়। সকাল থেকেই ওমর আধা পাগল, পুরো পাগল না, আধা পাগল। এরপর অনেক ঝাড়ফুঁক করানো হয়েছে, এখন পর্যন্ত ওমর এই হালতেই আছে, এই আধা পাগল অবস্থা। এই অবস্থাতেই তার দিনকাল চলে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এই বিষয় সম্পর্কে একটু কথা বলে রাখি। আমাদের মধ্যে কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে, তা হচ্ছে দুটো স্থান খুবই পবিত্র, এখানে কোনো জিন থাকে না, কোনো কেউ ক্ষতি করার জন্য আসে না। এটা কিন্তু ভুল ধারণা। প্রথমত অনেকে মনে করেন শ্মশান পবিত্র। হ্যাঁ, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্মশান পবিত্র। যে কোনো জায়গায় যেখানে লাশ দাফন করা হয়, লাশ দাহ করা হয়, সেটা যে কোনো ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই হোক না কেন, ওখানে কিন্তু জিনেদের আনাগোনা থাকবেই। এটা কবরস্থানের ক্ষেত্রেও ব্যতিক্রম না, শ্মশানের ক্ষেত্রেও ব্যতিক্রম না, কবরস্থানের ক্ষেত্রেও ব্যতিক্রম না। আমরা মনে করি যে কবরস্থান পবিত্র, যদি কোনো খারাপ জিন ধাওয়া করে
তাহলে কবরস্থানে ঢুকলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এই অংশটুকু সত্য, কিন্তু কবরস্থানে জিন থাকে না, এই অংশটুকু ভুল। কবরস্থানে জিন থাকে, কেউ অসৎ উদ্দেশ্যে কবরস্থানে যদি যায়, সে এই ধরনের জিনের কবলে পড়তে পারে। আবার কবরস্থানটা যদি এমন হয় যে সেখানে এমন ব্যক্তিদের কবর খুব বেশি দেওয়া হচ্ছে যারা ভালো মানুষ ছিলেন না, তখন কিন্তু অনেক দুষ্ট জিনগুলো ওই কবরস্থানে এসে আস্তানা গাড়ে। এমন ঘটনা কিন্তু বহু রয়েছে। এটা পাকিস্তানের ঘটনা। মিঠু মাঝি ভাই যেখানে চাকরি করছেন, ওনার সাথে আরো বেশ কয়েকজন কলিগ রয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রাকিন, যার বাড়ি হচ্ছে ফিলিপাইনে, আর একজনের নাম গুইদো, আলবেনিয়াতে তার বাড়ি, আর তিনজন রয়েছেন তাদের বাড়ি পাকিস্তানে। এই তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে আসিফ আকবর, আর একজনের নাম গহর, আর একজনের নাম হচ্ছে আসলাম। ঘটনাটি মূলত যিনি বলেছেন তিনি হচ্ছেন এই আসিফ আকবর ভাই। তার পুরো নাম হচ্ছে আসিফ আকবর বেলুচ। তাদের মূল বাড়িটা বেলুচিস্তানে হলেও ওনারা কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছেন পাকিস্তানের করাচির শেখপুরাতে। তো এখানে বেশ কয়েকটি ঘটনা রয়েছে। এই আসিফ আকবর ভাইয়ের যিনি ছোট ভাই, তার নাম হচ্ছে আলী আকবর বেলুচ। প্রথম ঘটনাটা এই আলী আকবর বেলুচের সাথে তার মায়ের, অর্থাৎ আসিফ আকবরের মায়ের সাথে তার ছোট ভাইয়ের একটা ঘটনা। এটা সাল 1993-94। তখন আলী আকবর ভাইয়ের বয়স হচ্ছে 2 বছর, ম্যাক্সিমাম 2.5 বছর। একদিন এশার নামাজের পর, যেহেতু 2-2.5 বছর বয়স, বাচ্চা মায়ের কাছে ঘুমায়, তো একদিন এশার নামাজের পর এই আলী আকবর বেলুচ যিনি মায়ের কাছে ঘুমিয়ে আছেন, তো মাও ঘুমিয়ে আছেন। হঠাৎ করে ওনার মায়ের ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে এই যে আলী আকবর যিনি, উনি হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। ওনাদের ওয়াশরুমটা তো অ্যাটাচ ওয়াশরুম আর কি, ঘরের বাইরে না। উনি চিন্তা করেন কি ব্যাপার, বাচ্চাটা একা একা হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছে, পা পিছলে তো পড়ে যেতে পারে। উনি দৌড়ে গিয়ে ওনার সন্তানের হাতটা চেপে ধরেছেন। তখনই ঘটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই আলী আকবর বেলুচ ঘুরে ওনার মায়ের মুখে এমন এক চড় দিয়েছে, এক চড় খেয়ে চোখ বন্ধ করে ফেলেছেন এবং মুখের উপর হাত দিয়েছেন। হাত দেওয়ার পর যখন চোখ খুলেছেন, খুলে দেখেন যে আলী আকবর বেলুচ সেখানে নাই। নিশ্চয়ই তাহলে বিছানায় আছে। বিছানার দিকে তাকিয়ে দেখেন আলী আকবর বেলুচ বিছানাতেও নাই। ঘরের দরজার দিকে তাকিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। তাহলে উনি যে বাচ্চাটাকে নিয়ে শুয়েছিলেন, এই বাচ্চাটা কে, কোথায় গেল? উনি দ্রুত দরজা খুলেছেন। দরজা খুলে দেখেন আর একটা অদ্ভুত দৃশ্য। আলী আকবর বেলুচ তার বাবার সাথে বাড়ির উঠোনে খেলাধুলা করছে। উনি তো মুখে হাত দিয়েই ওনার হাজবেন্ডের কাছে গেছেন যে, আচ্ছা তুমি কি ওকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসছিলা? কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। তখন ওনার হাজবেন্ড বলছেন যে, না তো, আমি তো বাইরে বের করি না, আমি তো বেশ অনেকক্ষণ ধরে বাচ্চাটার সাথে খেলছি। তখন সব ঘটনা খুলে বলেন এই ঘটনা। তখন ওনার হাজবেন্ড বলে, ঠিক আছে, তোমার মুখের উপর থেকে হাতটা সরাও তো। হাত সরানোর সাথে সাথে এই আসিফ আকবরের বাবা চমকে ওঠেন যে কি, কারণ হচ্ছে মুখের উপরে এমন চিহ্ন হয়ে আছে। কারণ পাকিস্তানের যারা বাসিন্দা তারা তো অনেক উঁচু লম্বা, তাদের মুখের গড়নটাও বেশ বড় সড়ো হয় আমাদের বাংলাদেশিদের থেকে আর কি। মুখের এক পাশে মনে হচ্ছে অনেক লম্বা লম্বা দাগ এমন ভাবে বসে গেছে যে মুখের কয়েকটা জায়গায় ফেটে রক্ত বের হচ্ছে। মানে এত জোরে চর 2-2.5 বছরের বাচ্চা কখনো কাউকে দিতে পারে? আর হাতের যে চিহ্ন, এটা মোটেও কোনো ছোট মানুষের হাতের চিহ্ন না। মনে হচ্ছে তাদের যে হাত, এই হাতগুলো তো অনেক বড় বড়, তাদের যে পাঞ্জাটা, এর থেকেও মনে হচ্ছে
বড় পাঞ্জা দিয়ে তার মুখের উপরে আঘাত করা হয়েছে। তাহলে এই ঘটনাটা কে ঘটালো? ওনার বাচ্চা তো বাইরে বাবার সাথে খেলছে, ওখানে আসলে কে ছিল? নিঃসন্দেহে বোঝা যায় ওইটা কোনো মানুষ ছিল না। তো এটা তো গেল একটা ঘটনা। এরপরে আসি আর একটা ঘটনায়। এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী এই আসিফ আকবর বেলুচ ভাই নিজেই। আর একটা কথা বোঝার জন্য বলে রাখি, আসিফ আকবর বেলুচ ভাই উনি কিন্তু উর্দুতে ঘটনাটি মিঠু বাজি ভাইকে বলেছিলেন আর কি। আর এটা আমরা এখন বাংলায় বলছি বোঝার সুবিধার্থে। তো আসিফ আকবর ভাই উনি একদিন দুপুর আনুমানিক 1টা-1:30 বাজে, ওনাদের ওখানে চাপকল রয়েছে। পাকিস্তানে এক ধরনের বিশেষ চাপকল রয়েছে, আমাদের বাংলাদেশেও যে ধরনের চাপকল রয়েছে ওখানেও চাপকল রয়েছে, আমাদের চাপকলের কাছাকাছি এরকম দেখা যায় আর কি। তো ওখানে দেখা যাচ্ছে যে পানির তো সংকট রয়েছে যে জায়গাগুলোতে, ওখানে অনেক গভীরভাবে পাইপগুলো বসানো হয় বেশ শক্তপোক্ত করে। আর এটার যে মেঝেটা অনেক শক্ত করে তৈরি করা হয়। তো উনি গিয়েছেন চাপকলে পানি খাওয়ার জন্য। ওই সময় নাকি এমন গরম পড়েছে, প্রায় 45 কি 46 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এরকম প্রচন্ড গরম পড়েছে। তো উনি চাপকলের ওখানে গিয়েছেন পানি চেপে পানি খাবেন। এই জন্য উনি যখন চাপকলের ওখানে গিয়েছেন তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। চাপকলের নিচে অদ্ভুত আকারের একটা পাত্র আছে, যে পাত্রে পানি ভরা হচ্ছে, আর চাপকলের যেই হ্যান্ডেল যেটা, এটা একা একাই চাপ দিচ্ছে আর পানি পড়ছে ওই দিক দিয়ে যেখান দিয়ে পানি বের হয়। এটা উনি দেখছেন, উনি কাউকে দেখতে পাচ্ছেন না যে কে চাপ দিচ্ছে, কিন্তু পানি পড়ছে। উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন ঘটনাটা কি। এই ঘটনাটা যখন হয় তখন আর বয়সও খুব বেশি না, অথবা 14-15 বছর এরকম আর কি। উনি তখন খুব সুন্দর একটা সালাম দিয়েছেন, যে আসসালামু আলাইকুম। ওনাদের যেটা ভাষা, ওই ভাষায় উনি বলছেন যে আমি কি 1 গ্লাস পানি খেতে পারি? এটা বলার সাথে সাথে নাকি ওই চাপ দেয়া বন্ধ হয়ে গেল। বিষয়টা এরকম যে কেউ একজন চাপ দিচ্ছিলেন, তখন আমি গিয়ে বললাম যে আমি কি 1 গ্লাস পানি চেপে খেতে পারি? তখন তিনি ওখান থেকে সরে গেলেন, আমি চাপ দিয়ে পানি খেলাম। বিষয়টা এরকম মনে হলো, তাকে অনুমতি দেয়া হলো। উনি তখন যেটা করলেন তা হচ্ছে যে উনি ওই যেই আর একটা পাত্র আছে ওইটাকে আর টাচ করেন নাই। উনি এমন ভাবে পানি চাপ দিয়ে নিয়েছেন, ওনার গ্লাসের পানিটাও যেন উপচে ওই পাত্রের মধ্যে না পড়ে, মানে এইভাবেই নিয়েছেন। তারপর ওখান থেকে সরে আসেন, এরপর ওখান থেকে দ্রুত চলে যান। আবার কি চাপকলে চাপ হচ্ছিল কিনা, পানি পড়ছিল কিনা, এটা উনি দেখেন নেই। তো এরপর আসি আর একটা ঘটনায়, তারপর আমরা মূল ঘটনাতে যাব আর কি। এটা একটা ছোট ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আসিফ আকবর বেলুচ ভাইয়ের চাচার সাথে। তো ওনার চাচারা কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত। তো ওনারা মাঝে মাঝে যেটা করেন সেটা হচ্ছে পাহারা দেয়া বা বিভিন্ন জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য এক ধরনের চৌকি ব্যবহার করেন, কিন্তু সেই চৌকির উপর কিন্তু বাঁশের কোনো ফালিও বসানো হয় না বা কোনো কাঠ বসানো হয় না। 4 কোণা এবং 4টা পায়া বিশিষ্ট এই চৌকির মাঝখানে পাট দিয়ে তৈরি বা দড়ি দিয়ে তৈরি এক ধরনের প্যাচ দেয়া হয়, যেটা আসলে অনেকটা ফোমের মতো কাজ করে। বিভিন্ন জায়গায় দেখা যায়, হসপিটালে এরকম আছে, তারপর বিভিন্ন ব্যারাকগুলো, আর্মির ব্যারাক, আনসার ব্যারাক, পুলিশের ব্যারাকগুলো, এগুলোতে কিন্তু এই ধরনের খাটের ব্যবহার রয়েছে। স্পেশালি ক্যান্টনমেন্টগুলোতে এগুলোর বেশি ব্যবহার রয়েছে। এইগুলো কিন্তু পাকিস্তানের পাঞ্জাব, বেলুচ, তারপরে ভারতেরও বেশ কিছু জায়গায় যারা কৃষি কাজ করেন ওনারা এই জিনিসগুলো ব্যবহার করেন। এগুলো হালকা হয়, খুব শক্ত হয়, অনায়াসেই এক জায়গা থেকে আরেক জায়গায় ওনারা কাঁধে করে সরিয়ে নিয়ে যেতে পারেন। তো উনি রাতের বেলা ফসলের ক্ষেত পাহারা দেওয়ার জন্য, খুব বেশি সময় পাহারা দেবেন না, খাওয়া দাওয়া করে চিন্তা করেন ঘন্টাখানিক পাহারা দিই। তো উনি একটা গাছের নিচে ওনার ক্ষেতের পাশে ওনার এই চৌকিটা বিছিয়ে এটার উপর শুয়েছেন। তো বেশ ঠান্ডা বাতাস বইছিল, একটু ঘুম ঘুম ভাবও চলে আসছে। হঠাৎ করে মনে হলো
কেউ একজন ওনার গোফ ধরে টান দিচ্ছে। ওনার আবার গোফ ছিল পাকানো গোফ আর কি, বেশ বড় গোফ। মনে হচ্ছে কেউ গোফের এই মাথা ধরে একবার টান দেয়, ওই মাথা ধরে টান দেয়, আবার দাড়ি ধরে টান দেয়, কান ধরে টান দেয়, চুল ধরে টান দেয়, পাগড়ি ধরে টান দেয়, আবার পায়ের নখ ধরে টান দেয়, ঠিক এরকম করছে আর কি। তো উনি বেশ বিরক্ত হলেন। চিন্তা করুন ওনার কোনো বন্ধু বান্ধব মনে হয় মজা করছে, তাকিয়ে দেখলেন কেউ নেই। একটা পর্যায়ে উনি বিরক্ত হয়ে গালিগালাজ শুরু করছেন। মানে এমন গালিগালাজ যে বেটা সাহস থাকলে সামনে আয় তো, এরকম বিরক্ত করিস কেন, দেব মায়ের, এরকম কথাবার্তা বলতেছেন আর কি। তখন হঠাৎ করে গম্ভীর কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে। এই আওয়াজটা যদি আমরা বঙ্গানুবাদ করি বিষয়টা এরকম হয় যে ইফরিদের সন্তান আমি, আর একবার যদি একটা কটু কথা বলিস তোকে এখানে জীবন্ত পুঁতে ফেলবো। যখনই এই কথা উনি শুনেছেন উনি তো এখান থেকে উঠেই দিয়েছেন দৌড়ে, সর্বনাশ, এই কিসের খপ্পরে পড়ছি। পরবর্তীতে একজন ভালো আলেমের সাথে এই বিষয়ে যখন যোগাযোগ করা হয়, উনি বলেছিলেন যে সত্যি ওখানে খুবই শক্তিশালী এই জিন গোত্র, যারা ইফরিত শ্রেণীর জিন, এদের একটা বাচ্চা আসছিল এখানে। সে এসে তোমার সাথে খেলাধুলা করছিল, তখন তুমি কটু কথা বলছো, ও যদি খালি আর একবার তোমার মুখ থেকে একটা কটু কথা শুনতো, তোমার আর ওখান থেকে বেঁচে ফেরা হতো না। যাই হোক, এই ঘটনাটা এ পর্যন্তই। এরপরে ওনার সাথে আর কোনো কিছু হয়নি। তখন পলাশ ভাই বলতে থাকেন ঘটনাটা খুব বেশি দিন আগের না, ওনাদের যে রেস্টুরেন্ট নবগঞ্জে আর কি, ওই রেস্টুরেন্টেই ঘটেছিল। তবে ঘটনাটি ঘটেছিল ওনাদের স্টাফ রুমে। ওনাদের দুটো স্টাফ রুম রয়েছে স্টাফদের থাকার জন্য। যেহেতু অনেক সকালবেলা উঠতে হয়, স্টাফরা যদি বাইরে থাকে তাহলে সকালবেলা কিভাবে হোটেলে আসবে, আবার দেখা যাচ্ছে হোটেল রাত করে বন্ধ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, অনেক ধরনের কাজই তো রেস্টুরেন্টগুলোতে থাকে। এই জন্য স্টাফদের থাকার জন্য মালিক পক্ষ থেকে দুটো রুম আলাদা করে দেওয়া হয়েছিল। এক রুমে 4 জন, আর এক রুমে 4 জন থাকে আর কি। এই যে পলাশ ভাই যে রুমটাতে থাকতেন, ওই রুমে ওনাদের সাথে কয়েক পাড়ার হাফেজ মাদ্রাসায় লেখাপড়া করেছেন এমন একজন ভাইও থাকতেন, তার বয়সও খুব বেশি না। আর অন্য রুমে অন্য 4 জন থাকতেন। তো এক রাতে রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে হঠাৎ করে ওনাদের পাশের যে রুম, সেই রুম থেকে প্রচন্ড অট্টহাসির শব্দ, অট্টহাসি শেষ হয় আবার কান্নার শব্দ, কান্না শেষ হয় আবার অট্টহাসির শব্দ। তো এইরকম ফাজলামি করার তো কোনো মানে হয় না। এই শব্দ শোনার পর এই রুমের সবার তো ঘুম ভেঙে গেছে, যেহেতু ওনাদেরকে অনেক সকালে উঠতে হবে, ঘুম না হলে তো বিপদ। তখন আবার এই পলাশ ভাই বলতেছে, এই আপনারা শুরু করছেন নাকি এই মাঝরাতে এভাবে হাসাহাসি কান্নাকাটি করার সময় কি এইটা? সকালে উঠতে হবে না, ভোরে উঠতে হবে না, কাজ করতে হবে না, আপনারা কি শুরু করছেন এগুলা? তখন ওই রুমে থাকা আর এক সিনিয়র ভাই উনি বলেন, এই তোমরা আসো তো এই রুমে, এই দেখো এই সজীব ছেলেটা কি শুরু করছে। তখন তো এই রুমে থাকা 4 জন সবারই তো ঘুম ভেঙে গিয়েছিল, এই 4 জন ওই রুমে গিয়েছে, গিয়ে দেখে এই যে সজীব ছেলেটা, তার বয়স কিন্তু 11-12 বছর। অনেক সময় আমরা রেস্টুরেন্টে দেখি না অল্প বয়স্ক কিছু বাচ্চারা কাজ করে, ঠিক তেমনই একজন হচ্ছে এই সজীব। তো সে বিছানার উপরে বসে, ওখানে তো সবাই ফ্লোরিং করে ঘুমাতো, তার যে বিছানা, সে বিছানার উপর বসে এরকম একবার হাসে একবার কাঁদে। এই দৃশ্য দেখার পর ওই যে মাদ্রাসায় পড়ুয়া যে ছেলেটা, সে এই পলাশ ভাইকে বলতেছে যে, পলাশ ভাই জিনিসটা তো আমার কাছে ভালো বললে মনে হচ্ছে না, কেমন কেমন লাগতেছে, এটা তো কোনো স্বাভাবিক আচরণ না, ওর চোখের দিকে তাকান, ওর অঙ্গভঙ্গি দেখেন, বিষয়টা কিরকম কিরকম লাগতেছে। তখন এই পলাশ ভাই কি করছে, ওনার মোবাইলে সূরা জিন ছেড়ে দিয়েছেন। দেখা গেল যে এটা ছেড়ে দেওয়ার পর তেমন কোনো ধরনের ভাবান্তর দেখা যাচ্ছে না। তখন এই যে মাদ্রাসায় পড়ুয়া যে ভাই, উনি বলেন যে আসেন আমরা সবাই একে 4 দিক থেকে ঘিরে বসি, একটা কর্ডন করে রাখি, এরপর দেখি কি করা যায়। এখন এত রাতের বেলা কোথায় যাব, কি করব বুঝতে তো পারতেছি না। তখন উপস্থিত যারা ছিলেন ওনারা 4 দিকে ঘিরে বসেন, যে যার হাত ধরে বসছেন, যাতে করে দৌড় দিয়ে বের হতে গেলেও সাথে সাথে ওনারা হামলে পড়ে জাপটে ধরে ফেলতে পারেন।
কারণ ওনাদের একটা ধারণা ছিল এই ছেলেটা যে কোনো সময় দৌড় দিয়ে বেরিয়ে যাবে, যদিও বা ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। তখন এই যেই হাফেজ, কয়েকবার হাফেজ যিনি ছিলেন আর কি, উনি কি করেছেন, একটা দোয়া পড়ে এই যে যেই ছেলেটা, সজীব নামের ছেলেটা, তার বাম হাতের যে কনিষ্ঠানগুলি এটা চেপে ধরেছেন। যেই না চেপে ধরেছে সাথে সাথে নাকি ওই ছেলেটা উপস্থিত সবার তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তারপর চাচাদের নাম কি, চাচাতো ভাই বোনদের নাম কি, সব বলা শুরু করেছে। আর এদিকে ওই ছেলেটা কিন্তু সূরা আর রহমান পড়ে সমানে তাকে ফু দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল যে কোনো লাভ হচ্ছে না, কাজ হবে না। আর মাঝে মাঝেই কিন্তু এমন জোরে চিৎকার দিয়ে উঠছে ওই যে সজীব নামের ছেলেটা, এই চিৎকারে এই যে যারা বসেছিলেন ওখানে তারা তো একে অন্যের হাত ধরে বসেছিলেন, হাত ছেড়ে দিয়ে তারা নিজের কানের উপরে হাত চেপে ধরেছেন, মনে হচ্ছে কানের পর্দাই ফেটে যাবে, এমন একটা অবস্থা। এদিকে এমন ভয়ঙ্কর চিৎকারের কারণে ওনাদের রেস্টুরেন্টের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে থাকা একজন ভাড়াটিয়া ভদ্রলোক উনি চলে আসছেন যে কি হয়েছে এত রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি। তো উনি যখন আসলেন দেখলেন এই অবস্থা, তখন বলে যে বিষয়টা তো ভালো লাগছে না, এই যে কাছাকাছি 10 মিনিটের পথ একটা কবিরাজের বাড়ি আছে, চলো আমরা ওখানে যাই, একে ধরে নিয়ে চলো, মনে হয় কোনো একটা সমাধান হলেও হতে পারে। তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেও ঠিকঠাক মতোই যাচ্ছে আর কি, তার মধ্যে কোনো ভাবান্তর নাই। তার যখন যাচ্ছে ওই যাওয়ার পথে ছোট্ট একটা বাঁশঝাড়ের মতো আছে, মানে মেইন রাস্তার পাশে বাঁশঝাড় থাকে না অনেক সময়, ওইরকম। ওই সময় এই পলাশ ভাই একটা অদ্ভুত রকমের অনুভূতি পান, তা হচ্ছে মনে হচ্ছে ওনার পেছন পেছন কেউ হেঁটে আসছে, কিন্তু সবার পেছনে উনিই ছিলেন। পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই, তবে ওনার স্পষ্ট মনে হচ্ছে যে ওনাদের সাথে আরো কেউ আছে যে পেছন পেছন হেঁটে আসে, কিন্তু পেছন দিকে তাকালে দেখা যাচ্ছে না। উনি পেছন দিকে তাকিয়েছেন কারণ ওনাদের সাথে তো আরো লোকজন আছে। এরপর ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে অনেক ডাকাডাকি করছেন, কোনো সারা শব্দ নাই। কবিরাজের ফোন নাম্বার ছিল ওই ভদ্রলোকের কাছে যিনি নিয়ে আসছেন আর কি, কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে যে কবিরাজের ফোনটাও বন্ধ করে রাখা। অনেক ডাকাডাকি হচ্ছে। ডাকাডাকির একটা পর্যায়ে এসে দেখা গেল যে একজন ভদ্র মহিলা দরজা খুলছেন, উনি হচ্ছেন ওই কবিরাজের স্ত্রী। উনি বলছেন কি হয়েছে, এত রাতের বেলা ডাকাডাকি করছেন কেন? তখন বলা হলো যে এই যে ছেলেটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমরা আসছি। তখন ওই ভদ্র মহিলা বলেন যে উনি তো ঘুমাচ্ছেন, এত রাতের বেলা উনি রুগী দেখবেন না, আপনারা সকালে আসেন। এই বলেই দরজা ঠাস করে বন্ধ করে দেয়, মানে আর কোনো কথা বলার সুযোগই দেয় না। এরপরও ডাকাডাকি করা হয়, কিন্তু কোনো সারা শব্দ আর ভেতর থেকে আসে না। কি আর করা, আবার এই ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার যখন স্টাফ রুমে গিয়ে বসানো হয়, তখন ওই ছেলেটা হাসতে হাসতে বলে, কি কবিরাজদের ঘুম থেকে উঠাতে পারলি না? না পারবিও না রে, পারবিও না, ওরা ঘুম থেকে উঠবে না, সকালেও তুই আমাকে নিয়ে যেতে পারবি না। তোরা কেন, কেউ নিয়ে যেতে পারবে না। তখন ওই যে আর একজন যিনি ভদ্রলোক, যিনি কবিরাজের সন্ধান দিয়েছিলেন, উনি বললেন যে বুঝছি কাজ হবে না, তাই চলো তো আমরা কয়েকজন মিলে এই যে পাশে থাকা মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুর ওই মসজিদের সাথেই লাগো একটা রুমে ঘুমাতেন, সেই হুজুরকে রাতের বেলায় ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর আসেন, হুজুর আসার পর উনি রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর দেখা গেল যে তেমন কোনো কাজ হচ্ছে না, মানে ওই জিনটা আসলে ওভাবে হাজির হচ্ছে না, খুব একটা মানে অনুভূতি পাওয়া যাচ্ছে না তার ভেতরে, ভিন্ন ধর্মী কোনো একটা অনুভূতি। এরপর হুজুর সবকিছু শুনলেন, তখন উনি বললেন যে একটা কাজ করো, মনে হচ্ছে ওর ভেতরে এখন কিছু নাই, চলে গেছে। সকালবেলা ওর পরিবারকে ডেকে পরিবারের জিম্মায় ছেড়ে দাও, ওরা ওদের মতো করে চিকিৎসা করুক। এরপর
ওই হুজুর পরবর্তীতে জানিয়েছিলেন একটা রহস্যময় ঘটনা। সেটা হচ্ছে তারা যে রাতের বেলা গিয়েছিলেন ওইখানে, ওই যে বাঁশঝাড় পার হয়ে কবিরাজের বাড়িতে, ওই সময় ওই জিনটা নাকি এমন একটা মায়াজাল সৃষ্টি করে রেখেছিল, ওই মায়াজালের কারণে তারা যে এই যে ডাকাডাকি করেছে, এই ডাকাডাকির কোনো শব্দ কবিরাজের বাড়ির কেউ শুনতে পায়নি। শুধু তাই না, তারা যেই মানুষটাকে দেখেছে, কবিরাজের যিনি স্ত্রী, উনি দরজা খুলেছেন, আসলে এটা কবিরাজের স্ত্রীও ছিল না, এটা একটা অদ্ভুত মায়া দৃষ্টি ছিল। এই দৃষ্টি দিয়ে তারা যাকে দেখেছে, সবাই যাকে দেখেছে কবিরাজের স্ত্রীকে, উনি আসলে কবিরাজের স্ত্রী ছিলেন না, উনি ছিলেন ওই জিনটা, যে জিনটা এই সজীবের ঘাড়ের উপর ভর করেছিল। একটা সময় নাকি সজীবের শরীরের ভেতর থেকে ওই জিনটা বলছিল, তখন হচ্ছে নিয়ে আসা হচ্ছিল আর কি ওই কবিরাজের বাড়ি থেকে। তখন এই পলাশ ভাইকে উদ্দেশ্য করে বলছে, রে পলাশ, কি পেছনে কারো হাঁটার শব্দ পাইছিলি রে? ভয় পাস নাই? লাভ নাই, লাভ নাই, এসব করে লাভ নাই। তো যাই হোক, এরপরে সকালবেলা দেখা গেল যে ছেলেটার অবস্থা মোটামুটি স্বাভাবিক। তার পরিবারকে খবর দিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। এরপর তার খোঁজ খবর ওভাবে আসলে নিতে পারেন নাই যে তার বর্তমান অবস্থা কি বা কি হাল হকিকতে আছেন সজীব নামের ছেলেটা। তো এই ঘটনার মধ্যে অদ্ভুত একটা বিষয় প্রিয় লিসেনার্স খেয়াল করেন, সেটা হচ্ছে যে কবিরাজের বাড়িতে গিয়েছে, তারা এত ডাকাডাকি করেছে, কবিরাজের স্ত্রী বের হয়ে আসছে, কিন্তু সে কবিরাজের স্ত্রী ছিল না। পরবর্তীতে এটা সত্যতা নিশ্চিত করার জন্য কবিরাজের বাড়িতে যাওয়া হলে কবিরাজের পরিবার বলছে যে কই রাতের বেলা আমরা তো কোনো ডাক টাক শুনি নাই। আর কবিরাজের স্ত্রী বলেন, না আমি তো বের হই নাই, আমি তো ডাকি শুনি, আমি তো ঘুমাচ্ছিলাম। এই জায়গাতে আমাদেরকে ভাবিয়ে তোলে যে জিনেরা এমন মায়াজাল সৃষ্টি করতে পারে যে আমরা যাদেরকে ডাকছি তারা কেউ সেই ডাক শুনতে পাবে না। আবার যিনি এসে আমাদের সাথে কথা বলছেন, হতে পারে তিনি আসল কোনো মানুষই না।